Welcome back to my online class. I am Joydev Kumar Rai, Assistant Teacher, Kachira Girls High School, মতলব সাউথ চাঁদপুর। আমার আজকের অনলাইন ক্লাসে আলোচনার বিষয় অষ্টম শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় থেকে পরমাণুর গঠন। প্রথমত পার্ট 1 থেকে 3 তোমাদের পাঠ্য বইয়ে পরমাণুর ধারণা, বিকাশ ও গঠন পার্ট 1 থেকে 3 এটা রয়েছে। তো পরমাণুর ধারণা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। সর্বপ্রথম যিনি পরমাণু সম্পর্কে আলোচনা করেন তার নাম হলো ডেমোক্রিটাস। আমি এখানে সংক্ষেপে কিছু নোট তুলে ধরেছি তোমাদের বই থেকে, এই নোটগুলো একটু লক্ষ্য করবে, যেগুলো নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেমোক্রিটাস 400 অব্দে এর নাম দেন প্রথম অ্যাটমস, অর্থাৎ পরমাণু। তো ডেমোক্রিটাস যখন এই 400 অব্দের নাম ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু, এই ক্ষুদ্রতম কণাকে তিনি বলেন এটি হচ্ছে অবিভাজ্য। তিনি প্রথমে এই পরমাণু তথ্যটি নিয়ে এসেছে, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন দার্শনিক যেমন প্লেটো, অ্যারিস্টটল এরা এই কথার দ্বিমত পোষণ করেন। তারা বলে না, যে পরমাণু বিভাজ্য। আরও গবেষণার মাধ্যমে তারা নতুন করে তথ্য আরও উপস্থাপন করেন, প্লেটো, অ্যারিস্টটল। তো এদের কথা অনুযায়ী, ধারা অনুযায়ী পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন, অনেক পরে 1803 সালে জন ডাল্টন বলেন যে এটি হচ্ছে অবিভাজ্য। তখন প্লেটো এবং অ্যারিস্টটলের এই কথাটির ভিত্তিহীন হয়ে যায়। কিন্তু এর পরবর্তীতে আবার 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার 2 বছর পর 1913 সালে, আমি সালটা এখানে উল্লেখ করি নাই, 1913 সালে বোর এরা নির্দিষ্টভাবে পরমাণুর ব্যাখ্যা দিয়েছেন। তো এনারা বলেছেন যে এদের নির্দিষ্ট ব্যাখ্যা যে একটি পরমাণু মধ্যে বিভিন্ন আরও বিভাজিত হতে পারে। সেগুলো বিভাজিতগুলো হচ্ছে, একটা পরমাণুর মধ্যে 3টা কণা থাকে, আরও সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাদের পরবর্তীতে সবার শেষে যে বোর যে তথ্যগুলো পরমাণু সম্পর্কে তথ্য প্রদান করেন, সেটাই আমাদের সর্বোচ্চ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় বর্তমানে। তো এই ছিল পরমাণু সম্পর্কে মোটামুটি ধারণা। বিস্তারিত তোমরা বইতে মনোযোগ সহকারে পড়বে। তো এইটুকুই মানে মূল সংক্ষিপ্ত টপিকস। এরপরে আমাদের আছে পার্ট 4 থেকে 6 পারমাণবিক সংখ্যা। আমরা এরপরে জানবো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। তো পারমাণবিক সংখ্যা এটা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে একটি পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেটাই তার পারমাণবিক সংখ্যা। এখানে বিবেচ্য একটা বিষয় যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটাই সমান থাকে। যদি কোনো একটা পরমাণুতে প্রোটন সংখ্যা থাকে 8টি, যেমন অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, এর ইলেকট্রন সংখ্যাও 8, দেন এর নিউট্রন সংখ্যাটা ভিন্ন হয় অনেক সময়। ইলেকট্রন, প্রোটন এবং পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাটা মূলত প্রোটন সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 3টা একই। একটি মৌলের ইলেকট্রন সংখ্যা যেটা হবে, প্রোটন সংখ্যা যেটা হবে, ঠিক পারমাণবিক সংখ্যা ওইটাই। তাহলে আমরা পারমাণবিক সংখ্যাতে আমরা বলতে পারি সংজ্ঞায় যে একটি মৌলের যে কয়েকটি প্রোটন সংখ্যা থাকে সেটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এরপর আছে ভর সংখ্যা। তো আমরা ভর সংখ্যাটা কিভাবে বের করব? ভর সংখ্যা সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুইটা যোগ করব। আমি একটু আগেই বলে গেলাম যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুইটা একই, কিন্তু নিউট্রন সংখ্যা বিভিন্ন পরমাণুতে বিভিন্ন রকম হতে পারে। তো যখন কোনো একটা মৌলে নিউট্রন সংখ্যাটা আলাদা হয় তখন তার ভর সংখ্যাটা পরিবর্তন হয়। তাই আমাদের ভর সংখ্যা সমান সূত্রটা এরকম আসবে যে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে প্রত্যেকটা মৌলের আমরা ভর সংখ্যা পাবো। তো অনেক সময় ইলেকট্রন, প্রোটন, পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কিছু কিছু মৌলে একই হয়, আবার কোনো কোনো মৌলে নিউট্রন সংখ্যা আলাদা হয়। যে সকল মৌলে নিউট্রন সংখ্যা আলাদা সে সকল মৌলগুলো ভর সংখ্যাটাও আলাদা হয়ে থাকে। মূলত নিউট্রনের উপর বেসিস করেই ভর সংখ্যাটা পরিবর্তন হয়। তো কোন কোন মৌলের ক্ষেত্রে দু একটা আমরা যদি উদাহরণ লক্ষ্য করি, কোন কোন মৌলে ভর সংখ্যা একটু আলাদা হয় সেটা যদি আমরা
নিউটন সংখ্যাটা আলাদা হয় সেটা যদি আমরা লক্ষ্য করি, একটা উদাহরণ হিসেবে আমরা ক্লোরিনকে যদি বিবেচনা করি, এখানে ক্লোরিন আমি লিখছি, ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35। তো ক্লোরিনের ভর সংখ্যা 35 এবং এর পারমাণবিক সংখ্যা হলো 17। তো আমরা যদি এখান থেকে এখন নিউটন সংখ্যা বের করতে চাই, তাহলে অবশ্যই ভর সংখ্যা থেকে আমাদের যে নিউটন সংখ্যা আছে সেটা বাদ দিতে হবে, তাহলে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা আমরা পাবো। তাহলে আমরা এই একটা সূত্রের মাধ্যমে আমরা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউটন সংখ্যা যেটাই বের করতে বলুক আমরা বের করতে পারবো। যদি কোনো প্রশ্নে এরকম আসে যে নিউটন সংখ্যা দেওয়া নাই, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে নিউটন সংখ্যাটা বের করব। এক কথায় আমরা যে সমাধান অঙ্ক করেছি যে প্লাস এই পাশে, এটা যে দুই পাশেটাই প্লাস আছে, এটা আমরা পারাপার করব। যদি নিউটন সংখ্যা বের করতে বলে এটাই বেশি রেখে পারমাণবিক সংখ্যা পার করে দিয়ে ভর সংখ্যা থেকে এটা বিয়োগ করব করে নিউটন সংখ্যা বের করব। আমাদের এই হলো সিস্টেম। যদি কেউ এটা ক্লাসটা দেখার পরে বা বইতে পড়ার পরে বুঝতে না পারো, নিচে কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করে জানাবে কোন জায়গাটাই বুঝতে পারো না, আমি আবার সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তাহলে এই গেল আমাদের পারমাণবিক সংখ্যা, নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে মোটামুটি একটি আলোচনা। তো তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পাঠ 7-8 আছে আইসোটোপের ধর্ম ও ব্যবহার। তো আইসোটোপটা কি, এট ফার্স্ট আমাদেরকে এটা জানতে হবে। তো প্রত্যেকটা মৌলের যদি একই মৌলের যদি ভিন্ন ভিন্ন নিউটন সংখ্যা থাকে, মানে একটা মৌলের নিউটন ভিন্ন ভিন্ন সংখ্যা থাকার কারণে, একই মৌলের মধ্যে নিউটন ভিন্ন ভিন্ন সংখ্যা থাকার কারণে তার ভর সংখ্যাটা ভিন্ন ভিন্ন হয়। তাহলে একটা মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকেই বলা হবে সেই মৌলের আইসোটোপ। তাহলে আইসোটোপ কি, নিউটন সংখ্যা ভিন্ন থাকার কারণে সেই মৌলের ভর সংখ্যাটা ভিন্ন হয়, যার কারণে ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে সেই মৌলের সেগুলোকে আইসোটোপ বলা হয়, এক একটিকে আইসোটোপ বলে। যেমন আমরা যদি হাইড্রোজেন ধরি, এই যে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টি, সেটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। যদি আমরা প্রকাশ করি লিখে সংকেতের মাধ্যমে, যে প্রোটিয়াম আমরা কিভাবে লিখব, প্রোটিয়ামের এক্ষেত্রে ভর সংখ্যা 1 এবং এর নিউটন সংখ্যাও 1। আচ্ছা, তার পরবর্তীতে ভর সংখ্যা 1, নিউটন সংখ্যা না, এক্ষেত্রে এটা প্রোটন সংখ্যা 1। এর পরবর্তীতে বা পারমাণবিক সংখ্যা 1 ঠিকই থাকবে, কিন্তু এর ভর সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, তখন হবে 2। মানে এই ক্ষেত্রে নিউটন সংখ্যা 2 ছিল, যার কারণে এর ভর সংখ্যা হয়েছে 2। হাইড্রোজেনের এটা গেল প্রোটিয়াম, এই ক্ষেত্রে লিখি এটা হচ্ছে ডিউটেরিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম, ভর সংখ্যা 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভর সংখ্যা উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভর সংখ্যা, আর নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভর সংখ্যা এখানে 1, প্রোটিয়ামের ক্ষেত্রে, ডিউটেরিয়ামের ক্ষেত্রে 2, ট্রিটিয়ামের ক্ষেত্রে 3 এবং পারমাণবিক সংখ্যাগুলো সবার একই। তাহলে ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে প্রত্যেকটা মৌলের এগুলো এক একটিকে বলা হয় আইসোটোপ। প্রোটিয়াম একটা আইসোটোপ, ডিউটেরিয়াম একটা, ট্রিটিয়াম একটা, এগুলো প্রত্যেকটি এক একটি আইসোটোপ। তার পরবর্তীতে আছে আমরা আরও একটা যদি মৌল লক্ষ্য করি, কার্বনেরও 3টা আইসোটোপ আছে। এর নিউট্রন বিশেষ করে 3টা মৌলের ক্ষেত্রে একটাতে 6, 7, 8 এরকম হয়ে থাকে। এরকম আরও বিভিন্ন মৌলের রয়েছে। তো আমরা মোট কথার এক কথা যে নিচে এগুলো পারমাণবিক সংখ্যাগুলো একই থাকবে যে সকল মৌলে, এবং ভর সংখ্যাগুলো আলাদা হবে। তাহলে এই ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে আমরা বলবো সেই মৌলের আইসোটোপ। এই হলো আমাদের আইসোটোপ। তবে আইসোটোপের কিছু ধর্ম আছে। আইসোটোপের যে সকল মৌলগুলো সেগুলো তেজস্ক্রিয় রশ্মি প্রদান করে থাকে, এবং এর বিভিন্ন ব্যবহার আমরা পড়ব। আইসোটোপের ব্যবহার আমাদের হয় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণে, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে, এগুলো বিভিন্ন কাজে আমাদের আইসোটোপগুলো ব্যবহৃত হয়। প্রথমত আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে আলোচনা করতে যাই, চিকিৎসা ক্ষেত্রে দেখা গেছে আমাদের বিভিন্ন ক্যান্সার রোগের চিকিৎসার জন্য আমরা আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মিগুলো ব্যবহার করে থাকি। ইউরেনিয়াম, কোবাল্ট এগুলোর তেজস্ক্রিয় রশ্মি হয় এই সকল মৌলগুলোর। এই সকল মৌলের তেজস্ক্রিয় রশ্মি দ্বারা ক্যান্সার কোষকে ধ্বংস করা হয় এইভাবে। এছাড়া
চিকিৎসা ক্ষেত্রে যে সকল যন্ত্রপাতি আছে সেগুলো আহ, জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আমাদের এই আইসোটোপগুলো তেজস্ক্র রশ্মি দ্বারা চিকিৎসা ক্ষেত্রে এগুলো কাজে কাজে ব্যবহৃত হয়। এরপর ক্ষেত্রে আমরা কৃষিক্ষেত্রে যদি ধরি, কৃষিক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন ধরনের পতঙ্গ যেগুলো কীট যেগুলো আমাদের বিভিন্ন ফসলে আক্রমণ করে, সেগুলো তেজস্ক্র রশ্মি দ্বারা ধ্বংস বর্তমানে উন্নত দেশগুলোতে শুরু হয়েছে। আমাদের বাংলাদেশে যদিও এটি বহুলভাবে প্রচলিত নয়। এরপর কি পরিমাণে কোন জমিতে কি পরিমাণে সার প্রয়োগ করা হবে সেটা আমরা এই বিভিন্ন আইসোটোপের সাহায্যে আমরা বুঝতে পারি বা ধরতে পারি যে কতটুকু সার দিতে হবে, সেই পরিমাণটা নির্ণয় করা হয় আইসোটোপ দ্বারা। এরপর আছে খাদ্যদ্রব্য সংরক্ষণে বিভিন্ন আইসোটোপের তেজস্ক্র রশ্মি দ্বারা আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণে বর্তমানে এটা ব্যবহৃত হচ্ছে। এরপর আছে যেটা ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ, যেটা আইসোটোপের সাহায্যে খুব বহুলভাবে প্রচলিত, এটা আইসোটোপ দ্বারাই মূলত ব্যবহারের দ্বারা এটা বৈজ্ঞানিকরা বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা করে থাকে, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে। যেমন ফসিল বলতে আমরা যেগুলো বুঝি হাজার হাজার বছর ধরে যেগুলো মাটির নিচে চাপা পড়ে থাকে, আসলে এটা কতদিন ধরে কত আগের একটা ফসিল বা জীবাশ্ম জ্বালানি আমরা যেটাকে বলি, জীবাশ্ম যেটাকে বলি, জীবের অবশেষ বা ফসিল। তো এটা কতদিন যাবত মাটির নিচে চাপা পড়ে আছে বা এর বয়স কত, সেটা আমরা তেজস্ক্র রশ্মি আইসোটোপের তেজস্ক্র রশ্মি দ্বারা সেটা আমরা বৈজ্ঞানিকরা গবেষণা এগুলো ওই আইসোটোপ দ্বারা করে থাকে। তো আমাদের এই ছিল আজকে ক্লাসে মোটামুটি আলোচনা। এই অধ্যায়ের যে বাকি অংশটুকু আছে আমি পরবর্তী একদিন পর বা 2 দিন পরবর্তী যেদিন আমি ক্লাসে আসব, অনলাইন ক্লাসে, সেদিন আমি পরবর্তীতে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি। বিদায় আজকের জন্য।